গভীর রাতে মার ঘুম ভেঙে গিয়েছিল। ছেলেকে বোমার ঘরের বদলে নিজের বিছানায় এলোমেলোভাবে শুয়ে থাকতে দেখে আজ আবার তার মন শঙ্কায় ভরে উঠল। ছেলের মাথার নিচে একটা বালিশ দিয়ে তার কপালে হাত বুলিয়ে মা আস্তে করে বলল, তুই আজকাল খুব অস্থির হয়ে আছিস বাবা গো। না, মায়ের স্পর্শে ছেলের হালকা ঘুম ভেঙে গেল। সে পাশ ফিরল মায়ের আরও কাছাকাছি। গত মাসে স্বামী চলে যাবার পর মারও গভীর ঘুম আসত না। রাতগুলো জ্যাম চোখ বন্ধ করে সামান্য ঝিমুনির মধ্যে দিয়ে কাটত। তার উপর ছেলের এই অস্বস্তি। আজকাল জানি না কখন তুই আমার বিছানায় এসে শুয়ে পড়িস। বোমার সঙ্গে ঝগড়া হয়েছে নাকি? না। শিশুর মতো মায়ের কাছে লেপ্টে থাকার চেষ্টা করল। এই প্রশ্নটিও পাশ কাটিয়ে গেল মা। টেবিলের উপরে রাখা তামার গ্লাস থেকে এক চুমুক জল খেল। গ্লাসটা রেখে বিছানায় শোয়ার বদলে একটা বালিশে হেলান দিয়ে বসে পড়ল মা। তাহলে কি হয়েছে বাবা? কিছু না মাগো। মায়ের কোলে ছোট্ট শিশুর মতো মাথা রাখতে রাখতে সে মায়ের সব প্রশ্ন এড়িয়ে গেল। বাবা বল না, তোর এই অস্বস্তি দেখে আমার মন খারাপ হয়ে যায়। ছেলের মাথা নিজের কোলে তুলে নীল মায়ের উৎকণ্ঠা বুঝে ছেলে আর নিজে ঘুমানোর বা মাকে ঘুমানোর অপেক্ষা না করে সোজা শুয়ে মায়ের হাত দুটো নিজের বুকে তুলে রেখে বলল, মা, মনে আছে যখন আমি বড় হচ্ছিলাম বাবা আমার জন্য আলাদা ঘর করে দিয়েছিলেন? তুই তো আলাদা ঘরের জন্য বায়না ধরেছিলি। মা তাকে মনে করিয়ে দিল। হ্যাঁ, কিন্তু আপনি তো প্রায় রাতে আমার ঘরে এসে কপালে হাত বুলিয়ে আমার পাশে শুয়ে পড়তেন গো। আর সকালে তুই আমাকে তোর বিছানায় দেখে একটা প্রশ্ন করতিস, মনে আছে? মা আর ছেলে স্মৃতিচারণ করছিলেন। হ্যাঁ, মনে আছে। কি তাহলে বলতো, কি প্রশ্ন করতিস? মা হেসে ভাবল, ছেলেকে সকালে করা কথা সন্ধ্যায় মনে থাকে না। এত পুরনো কথা কোথা থেকে মনে থাকবে? আপনি কি বাবার উপর রাগ করেছেন? মায়ের মুখে হালকা আলো হাসি হয়ে ফুটে উঠল। হ্যাঁ, কিন্তু তুই এটা ভাবতিস কেন? মা আজ সত্যিই জানতে চাইল ছেলের মনের সেই কথাটা। কারণ আমি আপনাকে সবসময় বাবার সঙ্গে দেখতে চাইতাম। গে। ছেলে বাবার কথা মনে করে মায়ের হাত দুটো আরও শক্ত করে ধরল। বাবা, আমিও তো তোকে সবসময় বোমার সঙ্গে দেখতে চাই। মা ঝুঁকে ছেলের কপালে চুমু খেয়ে বলল, তাহলে মা, আপনি কেন বাবাকে ছেড়ে আমার ঘরে এসে শুয়ে পড়তেন? বহু বছর পর ছেলের নিজের প্রশ্নটি মায়ের কাছে তুলে ধরল। বাবা, ভয় লাগত। তুই একা ঘরে ভয় পেয়ে যাস কিনা? আগে। মা, এখন যখন বাবা নেই আমারও ভয় করে। গে। কেন বাবা? মা অধীর হয়ে জানতে চাইল, ছেলের কি ভয়? যেন আপনি একাকিত্বে ভয় না পান, তাই আমি। হুম 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 এরপর আর কিছু বলতে পারল না মা আর ছেলে। দুজনেই পরস্পরকে জড়িয়ে ধরল আর সমস্ত কথা চোখের জলে ভেসে। মাঝরাতে পানি খেতে উঠে নিজের স্বামীকে মেজ ভাবির ঘর থেকে বের হতে দেখে চমকে উঠল রাহেলা। মেজ ভাইয়া 3 দিন হলো ঢাকায়, এখন ভাবি একা ঘরে। তার স্বামী এত রাতে মেজ ভাবির ঘরে কি করতে গিয়েছিল? বুঝতে কিছু বাকি থাকে না তার। এই ঘরের দিকে স্বামীকে আসতে দেখেই দরজা ভিজিয়ে দিয়ে বিছানায় উঠে ঘুমানোর অভিনয় করল রাহেলা। তার স্বামী আমজাদ ঘর জামাই। রাহেলা জানে কোনো রকমের কুৎসা উঠলেই তাকে সহ তার স্বামীকে এই বাড়ি থেকে বের করে দিবে ভাইয়েরা। তাই এই ব্যাপারে আর কোনো কথা বলে না রাহেলা। পরের দিন সারা দিন মুখ কালো করে রাখলেও তার স্বামী আমজাদকে এই বিষয়ে কিছুই জিজ্ঞেস করে না সে। তার পরের রাতে রাহেলা আর কিছুতেই ঘুমাতে পারে না। তার বিশ্বাস, তার মেজ ভাই যতদিন শহরে আছে প্রতি রাতেই বোধহয় তার স্বামী মেজভাবির ঘরে গেছে। তার বিশ্বাসকে সত্যি প্রমাণিত করতেই যেন ধীরে ধীরে আমজাদ রাহেলার পাশ থেকে গড়িয়ে মেঝেতে নামল। এরপর পা টিপে টিপে ঘরের দরজা খুলে বাইরে চলে গেল। রাত এখন কটা হবে? 1টা 2টা। আমজাদ কোনো কাজ না জোগাড় করতে পারায় ভাইদের উপর নির্ভর করেই বেঁচে আছে তারা দুজন। রাহেলা আমজাদের এই অর্থ উপার্জনের অক্ষমতাটাই পুষিয়ে দেয় সারা দিন গাধার মতো বাড়ির কাজ করে।
সারা দিন কাজ করায় শরীর এতই ক্লান্ত হয় যে সারা রাত মরার মতো ঘুমায় রাহেলা। কয়বার আমজাদ লাথি মেরেও রাহেলার ঘুম ভাঙাতে পারেনি। তাই রাতে যে রাহেলা জেগে থাকতে পারে এমন কোনো ভয় তার ছিল না বলা যায়। তা না হলে স্ত্রীকে বিছানায় রেখে কোনো পুরুষের পক্ষে পরনারীর সঙ্গে গভীর রাতে ঘণ্টা কাটিয়ে আসা সম্ভব না। আমজাদ চলে যেতেই বালিশে মুখ গুজে ফুঁপিয়ে কেঁদে উঠল রাহেলা। সে তার স্বামীকে কত ভালোবাসে, কি না করে সারাদিন। তাকে একটু আরামে রাখার জন্য, বড় ভাইদের একটু কথা থেকে তাকে বাঁচানোর জন্য, আর সেই নাকি এমন বিশ্বাসঘাতকতা করুক তার সাথে। আর মেজ ভাবি যে এমন কিছু সঙ্গে যুক্ত থাকতে পারে তা তার চিন্তার বাইরে ছিল। পরের 2 রাত অনেক চেষ্টা করেও জেগে থাকতে পারল না রাহেলা। সারাদিনের কাজের দখলে এতই ক্লান্ত থাকত যে মাঝরাত পর্যন্ত বিছানায় শুয়ে জেগে থাকা তার পক্ষে অসম্ভব ছিল। তারপর যখন মেজ ভাই চলে এলো তখন থেকে রাহেলা কিছুটা নিশ্চিন্ত হলো। তারও কয়েকদিন পর এক রাতে গভীর ঘুমে ঘুমিয়ে রয়েছে রাহেলা। অনেক ধাক্কাধাক্কি করে তাকে উঠালো তার স্বামী। ঘুম জড়ানো ক্লান্ত কণ্ঠে রাহেলা বলল, কি হয়েছে, এত রাইতে ডাকেন কেন? লাইটটা একটু জ্বালাও তো রাহু। সারাদিন কাম কইরা কুল পাই না, উনি আছেন ফুর্তিতে, এখন ঘুমান। আরে রাহু, লাইট জ্বালাও না, দেখ কি দেই। বিরক্ত হয়ে বিছানা থেকে নেমে লাইট জ্বালালো রাহেলা। তারপর চুকিতে এসে বসু আমজাদ তার সবগুলো দাঁত বের করে হেসে পাঞ্জাবির পকেট থেকে এক জোড়া চুড়ি বের করল। আর একটু কাছে আসো, পড়াই দেই। চুড়িগুলো দেখেই চিনল রাহেলা। এগুলো স্বর্ণের, আর এর মালিক যে মেজ ভাবি ছাড়া আর কেউ না তাও সে ভালো করে জানে। সে ভয়ে ভয়ে ফিসফিস করে বলল, এগুলা তো মেজ ভাবির, তুমি পাইলা কই? আরে ভয় পাও না, চুরি করি নাই, মেজ ভাবি আমারে দিছে। বলো কি, সে কেন দিবে তোমারে? একটা কথা কই কই কইরা এতদিন কইতে পারি নাই, শরমে। ভাইবছিলাম তুমি আমারে ভুল বুঝবা, কিন্তু তোমারে আমি কি কিছু গোপন করি বলো? ভুল বুঝো না। মেজ ভাই এইবার ঢাকায় যাবার পর কয় রাত আমি মেজ ভাবির ঘরে গেছিলাম। এবার রাহেলার বুক কেঁপে উঠল। এটা তো সে জানে, স্বামীর চরিত্র নিয়ে প্রশ্ন তোলার সুযোগ পেয়েও সে এড়িয়ে গেছে। কিন্তু এমন কথা নিজ থেকে আমজাদ কেন বলছে? কেন তাকে লজ্জিত করছে? কেন তাকে লজ্জা দিচ্ছে? আমজাদ আবার বলল, মেজভাই ঢাকা যাওয়ার পরে মেজভাবির কয় রাত খুব জ্বর হয়েছিল, কিন্তু তার সেবা করার মতো কেউ ছিল না। তাই ভাবি কইল, দেখ আমজাদ, তোরে আমি ভাইয়ের মতোই দেখি, আমার সারাদিন ভালো লাগে, খালি একটু দুর্বলতা থাকে, কিন্তু রাত হইলেই জ্বর বাড়ে। তুই কি রাইতে আইসা আমার মাথায় একটু পানি ঢালতে পারবি? রাহেল অবাক হয়ে বলল, আমারে কইতে পারত ছোট ভাবি, বড় ভাবি আছে, তোমারে কইল কেন? আমারে সারাদিনে জ্বরের কথা একবারও কইল না। আমজাদ মুখটাকে মলিন করে বলল, দেখলা, সব আমার কপালের দোষ, আমি জানতাম তুমি আমারে সন্দেহ করবা। আমি কি আর মাইনসার বিশ্বাস পাওয়ার যোগ্য? রাহেলা এবার কাঁদো কাঁদো হয়ে বলল, না গো, আমি ওইটা বলি নাই। আমি তোমারে বিশ্বাস করুম না তো কারে করুম? তুমি ছাড়া আমার আর কেডা আছে? তুমি আমারে ঠকাইবা, ফিরিস্তা আইসা কইলেও বিশ্বাস করুম না। এই না হইলে আমার বউ। শোনো, ভাবিরে কইলাম রাহেলারে পাঠায় দিবনে। ভাবি কইল, আহা, বেচারির সংসারটার লেগা কাজ কইরা সারাদিন মরতে আছে, তারে আবার রাইতে তপ্ত করা কেন? রাহেলা জানে যে আমি তোমারে ভাই মানি, তুমি আইসো, রাহেলা কিছুই মনে করবে না, জানলে ওর মনে এত নষ্ট না। তবু আমি তোমারে কিছু কই নাই, ডরে। তাছাড়া বুঝি তো, পরের বাড়িতে থাকি, 5 লোকে 5 কথা কইব। রাহেলা শ্রদ্ধা আর ভালোবাসা স্বামীর জন্য উথলে পড়ে, জানো, ঘরের আলো নিভিয়ে স্বামীর সঙ্গে মিশে যায় সে। এই বাড়ির সবচেয়ে অবস্থাপন্ন বলা যায় মেজ ভাই ফরিদকে। তার স্ত্রীও অবস্থা সম্পন্ন ঘরের মেয়ে। ফরিদ মিয়ার বড় চালের আড়তের ব্যবসা। গ্রামের দিকে হলেও ফরিদের ঘরটা দেখার মতো, ইট সিমেন্টের দেয়াল আর টিনের দোচালা। তার ডান পাশে 2টো ইটের তৈরি ছাপড়া ঘরে থাকে ছোট ভাই বাদল আর বড় ভাই জলিল। তাদের 2টো ঘরের মুখোমুখি উঠান পেরিয়ে একটা টিন আর বাঁশের তৈরি ঘর। এখানেই রাহেলা আর আমজাদের সংসার। রাহেলা খুব চিকন আর কালো হওয়াতে বাবা মায়ের মৃত্যুর পর 3 ভাই অনেক খুঁজেও কোনো পাত্র পায় না। শেষমেশ এক ভোভুরে ভাদাইমা গোছের এই আমজাদকে ঘরজামাই হিসেবে আনে। ভেবেছিল টুকটাক কিছু কাজে তাকে লাগাবে, কিন্তু সে পুরোই অকর্মা। সেই দিনের প্রায় 1 মাস পর বাড়িতে বিরাট উৎসবের মতো আয়োজন হলো। রাহেলার ছোট ভাইয়ের 2টা আর বড় ভাইয়ের 3টা সন্তান হলেও মেজ ভাই বিয়ের 4 বছর পরও সন্তানের মুখ দেখতে পারেননি।
মেজ ভাই আরেকটা বিয়ে করবেন কিনা এটা নিয়ে চিন্তা ভাবনা করছিলেন। যেই স্ত্রী তাকে সন্তানের মুখ দেখাতে পারবে না, মেজবুকে তাহলে এ বাড়ি ছেড়ে চলে যেতে হতো। ঠিক এই সময় আনন্দ সংবাদটা পেল সবাই। মেজবউ অন্তঃসত্ত্বা। মেজ ভাইয়ার ভাবির আনন্দ দেখে কে? এই উপলক্ষে এই উৎসব আয়োজন। রাহেলা যখন আনন্দের সাথে আমজাদকে এই খবরটা দিল, তখন সে সামান্য একটু মুচকি হেসে বলল, ভালো হইতো। শুনছিলাম কোনো ফকিরের কাছ থেকে পানি পড়ার নিচে। ফকিরটা কামেল আশায়। রাহেলার চোখ উজ্জ্বল উজ্জ্বল করে ওঠে। বিয়ে 5 বছর হলো, সেও তো সন্তানের সুখ পায়নি। সেও কি যাবে নাকি সেই ফকিরের কাছে? কোথায় থাকে সে? তার সপ্তাহখানেক পর এক সন্ধ্যায় একটা চাদরে পেঁচিয়ে কিছু জিনিস নিয়ে ঘরে ঢুকতে দেখে রাহেলা আমজাদকে। সে কৌতূহলী হয়ে জানতে চায় চাদরের ভেতর কি। আমজাদ ফিসফিস করে বলে, দরজা বন্ধ করে আসো। চোখের ওপর চাদর নামিয়ে প্যাচ খুলতেই রাহেলার চোখ ছানা ভরা হয়ে যায়। এত গহনা সে একসাথে জীবনে কখনো দেখেনি। তার সাথে ওগুলো কি 500 টাকার নোট না কতগুলো ওখানে? রাহেলার বিস্ময় কাটতেই চাইল না। আমজাদ হাত ধরে তাকে বিছানায় বসালো, বলল, মেজভাবি দিছে। রাহেলা অবাক হয়ে বলল, শুধু জ্বরের সময় মাথায় পানি ঢেলে দেওয়ার লাইঠা এত কিছু দিল? ধর বোকা। ভাবিরে ওই ফকিরের পানি পড়া তো আমি আইনা দিলাম। তখনই নাকি ভাবি মনে মনে নিয়াত করছিল, এইবার যদি সুখের মুখ দেখে তাইলে তার অর্ধেক গয়না আমাগো দিয়ে দিবে। আমাগো আর দাসীবান্দির মতো এই বাড়িতে থাকা লাগবে না। আমরা ঢাকা যাব, নতুন কইরা সংসার করমু। রাহেলার বিস্ময় এখনো যাচ্ছে না। সত্যি ভাবি অর্ধেক দিয়ে দিল? মেজ ভাই জানে? ধুর বোকা, সে কি তাইলে দিত? তারে এসব জানানোর কাজ নাই। কাল কি আমরা ঢাকা যামু, তোমার নতুন সংসার হইব। রাহেলা খুবই সহজ সরল মেয়ে। জটিলতার সঙ্গে তার কোনো জানাশোনা নেই। মেজ ভাইয়ের অনুপস্থিতিতে তার স্বামীর মেজ ভাবির ঘরে যাওয়া, সামান্য এই কারণে ভাবির এত গহনা দেওয়া, তারপরই তার অন্তঃসত্ত্বা হওয়া, এই বাড়ি থেকে তাদের দূরে চলে যাওয়া, এসবের মাঝে যে জটিলতা কিছু থাকতে পারে তা তার চিন্তাশক্তির বাইরে। সে ফিপিয়ে কেঁদে ওঠে। তার নিজের একটা সংসার হবে, সেখানে সেই হবে পরিচালক। এই চিন্তার পুলকেই সে শিউরে ওঠে। সারা রাত মন নাচতে থাকে। পরদিন ভরে ঘুম থেকে উঠে স্বামীকে তার পাশে না দেখে সে চমকায় না, ভাবে গেছে কোথাও। আশেপাশে ঘরের আলনা, নিজের জামা কাপড়, সব গহনা আর সারা রাত ধরে নতুন সংসারের চিন্তায় ডুবে থাকা রেহানার স্বপ্নকে সাথে করে নিয়ে রাতেই যে আমজাদে গ্রাম জেলা আর তার থেকে অনেক দূরে চলে গেছে তা বুঝতে তার দিন গড়িয়ে সন্ধ্যা হয়ে যায়। তখন পাথরের মূর্তির মতোই দারিদ্র ঘরের চকিতে বসে থাকা